রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় সুস্থ আছো, আমি ভালো আছি। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে সময়টা পার করছি অনেক গুরুত্বপূর্ণ সময়। দেখো, বছরের 6 মাস চলে গেছে, এইদিকে করোনা, সব কিছু মিলে আমরা কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছি। কিন্তু আমাদের ঘাবড়ে গেলে চলবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে এখন পর্যন্ত উদ্ধার করেছেন এবং আমাদের আল্লাহ রহমত করবেন, এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে। তোমরাও সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। যখন যে পরিস্থিতি হোক আমরা ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করব। তবে আমাদের সাবধান থাকতে হবে, অবশ্যই সাবধান থাকতে হবে এবং আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। আমাদের পড়ালেখাও থামিয়ে রাখা যাবে না, করতেই হবে যেভাবেই হোক। আমরা যেভাবে যে প্রসিডিং করে আমরা ক্লাস তোমাদেরকে পড়ালেখার মধ্যে রেখেছি, এভাবেই তোমরা থাকবে। তাহলে যতদিন আমাদের সব কিছু স্বাভাবিক না হচ্ছে, আমরা যেভাবে তোমাদের সহযোগিতা করছি, আব্বু আম্মু যেভাবে তোমাদের সহযোগিতা করছে, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তোমরা অবশ্যই গুরুত্ব দেবে এবং পড়ার টেবিলে নিচে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই তোমাদের পড়ালেখা করতে হবে। সামনেই তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা, এটাও মাথায় রাখতে হবে। তাহলে ঘরে বসে কিন্তু তোমরা সব করছো, তোমাদের কাছে আমরা সব পৌঁছে দিচ্ছি, আম্মুরা সহযোগিতা করছে, আব্বু আম্মু সহযোগিতা করছে। কিন্তু তোমাদের মনের জোর নিয়ে ইচ্ছা করে আনন্দ সহকারে এই পাঠটা যদি তোমরা পড়ো, তাহলে তোমরা পিছিয়ে থাকবে না। তাহলে আজকে তোমাদের পাঠে আমি চলে যাব। তোমরা বাংলা বই খাতা কলম নিয়ে বসো। আজকে পাঠ আছে আমাদের কবিতা। আমরা পড়ব আজকে। দেখো, রৌদ্র লেখে জয়। রৌদ্র লেখে জয় কবিতাটা লিখেছেন শামসুর রাহমান। দেখো, এখানে লিখে দিয়েছি শামসুর রাহমান, রহমান না, কিন্তু এটা ভালোভাবে খেয়াল রাখবে, শামসুর রাহমান। এই কবিতাটা রৌদ্র লেখে জয়। রৌদ্র অর্থ কি? রোদ। রোদ মানেই ভালো, একটা সুন্দর জিনিস। রৌদ্র লেখে জয়, এই কবিতাটা মূলত লেখা হয়েছে 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে একটি রাষ্ট্র যে আমরা প্রতিষ্ঠা করে, সেই মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকে নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে। যে 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই রাষ্ট্রের পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। আমরা কিভাবে পাকিস্তানির অত্যাচার করেছি আমরা এটা অনেকেই জানি, তারপরেও কবিতার ভাষায় কিভাবে বোঝানো হয়েছে এটা আমি তোমাদের পড়ে শোনাবো, বোঝাবো। তাহলে এই কবিতায় পাকিস্তানি হানাদারদের আক্রমণের কথা, অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও এখানে বলা হয়েছে। মূলত এই কবিতাটা পাকিস্তানি সেনাদের আক্রমণের কথাই কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা যাই, এখন একটু কবিতাটা দেখে নিই। দেখো, রৌদ্র লেখে জয় লিখেছেন শামসুর রাহমান। এই কবির সম্পর্কেও আমরা একটু জেনে নেই যে এই শামসুর রাহমান 1929 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর পুরনো ঢাকার মাহতটুলিতে জন্মগ্রহণ করেন। দেখো, তোমাদের বইয়ে আছে 108 পৃষ্ঠায়। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তাহলে শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর পুরনো ঢাকায় মাহতটুলিতে। আর তার পৈতৃক নিবাস মানে পৈতৃক বাড়ি, তার বাবার বাড়ি ছিল, পিতার বাড়ি ছিল নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন।
এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালে 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে এই কবি মৃত্যুবরণ করেন কত সালে? 2006 সালের 17 আগস্ট। তাহলে আবার একটু খেয়াল করো, তার জন্ম হচ্ছে 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর, আর তিনি মৃত্যুবরণ করেন 2006 সালের 17 আগস্ট। কোথায়? ঢাকায়। তাহলে এটাও তার পরিচিতিটাও একটু তোমরা পড়ে নিবে, কবি সম্পর্কে তোমাদের জানা হয়ে যাবে। এবার যাচ্ছি আমরা কবিতায়। কবিতাটা অনেক সুন্দর, দেখো কত সুন্দরভাবে বোঝানো হয়েছে যে বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। দেখো শব্দের অর্থ আমি বর্গী লিখে দিয়েছি, যে বর্গী অর্থ হচ্ছে মারাঠা দস্যু। অনেক বছর আগে জমিদাররা এই মারাঠা দস্যুদের দিয়ে কি করতো? খাজনা মানে কর, বা খাজনা অর্থ হচ্ছে কর বা ট্যাক্স। এই জমির খাজনা নেওয়ার জন্য সৈন্য পাঠিয়ে দিত। খাজনা না দিতে পারলে তাদের উপর সেই অত্যাচার করতো, অনেক অত্যাচার করতো। সে কথাই বলছে, বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল, গ্রাম যে শত শত। এই কবিতায় বর্গী বলতে পাকিস্তানি হানাদারদের কথা বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখানে এই কবিতায় বর্গী বলতে পাকিস্তানি হানাদের কথা বোঝানো হয়েছে, যে পাকিস্তানিরা 1971 সালে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ মেরেছে, গ্রাম পুড়িয়ে দিয়েছে, শহর পুড়িয়ে দিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সে কথায় বোঝানো হয়েছে যে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। হানাদার অর্থ অত্যাচারকারী, আক্রমণকারী বা অত্যাচারকারী। এই হানাদার হচ্ছে পাকিস্তানিরা, তাদের সঙ্গে কারা লড়েছিল? আমাদেরই মুক্তি সেনারা। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। লড়ে মানে লড়াই করে। তাহলে তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। যারা এই দেশে লড়াই করেছে, হানাদার মুক্তি সেনারা, এই মুক্তি সেনারা লড়াই করেছে, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা। পায়রা অর্থ দেখো এখানে লিখেছি কবুতর। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। মা অর্থ বোঝানো হয়েছে দেশ মার মতো। আমরা জেনেছি এর আগেও যে মা যেমন তার সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখেন, দেশও ঠিক তেমনি তার মা আদর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আর দেশ কি করেছে? তার আলো বাতাস সম্পদ দিয়ে বাঁচিয়ে রেখেছে। এই জন্য দেশকে কিন্তু মার সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পারছো তোমরা? তাহলে যে মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। একটু খেয়াল করো, কাল যেখানে আধার ছিল, এটা কোন সময়কে বোঝানো হয়েছে? 1971 সালে এই যে আমরা দেশ স্বাধীন করলাম, স্বাধীনের পূর্বের সময়কে বোঝানো হয়েছে অন্ধকার হিসেবে। আধার মানে অন্ধকার। তাহলে 1971 সালের যুদ্ধের পূর্বের সময়কে বলা হয়েছে কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। আজ সেখানে আলো বলতে বোঝানো হয়েছে দেশ স্বাধীনের পরের সময়কে। আমরা স্বাধীন, আমরা পরের অধীনে নয়, যার জন্য বোঝানো হয়েছে আজ সেখানে আলো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, পরাজয় মানে হেরে যাওয়া, পরাজয় অর্থ হেরে যাওয়া। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। আজকে আমাদের জয় হয়েছে, সাফল্য, জয় অর্থ সাফল্য। তাহলে সুন্দরভাবে কবিতাটা তোমরা পড়বে। তোমাদের এই কবিতার 8 লাইন 6 লাইন থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবং মূলভাব থাকবে। মূলভাবটা আমরা সম্পূর্ণই করে ফেলবো খুব সুন্দরভাবে। এখান থেকে যে লাইনেরই হোক সুন্দরভাবে গুছিয়ে তোমরা তোমাদের নিজের ভাষায় মূলভাব লিখবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি আমি, যে বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর
কুল্ল শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। তাহলে এই কবিতার মূল ভাবটা খুব সুন্দর করে পড়বে, হোমওয়ার্ক করবে। আর এই 2 নং দেখো, তোমাদের 2 নংয়ে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখানেও তোমাদের শব্দের অর্থ আছে, শব্দের অর্থগুলো পড়বে। ছোট 3টি মাত্র, হানাদার, বর্গী আর খাজনা, এই 3টিতে তোমাদের শব্দের, এখানে 3টি শব্দ দেওয়া আছে শূন্যস্থান। এটা 3 নাম্বার। 3 নাম্বারটা একটু খেয়াল করো, একেবারে ছোট। এখানে আছে হচ্ছে সরকারকে ড্যাশ দেওয়া সকল নাগরিকের কর্তব্য। কি দেওয়া? সরকারকে ড্যাশ দেওয়া, ড্যাশের এখানে হবে 3 নংয়ে খাজনা। সরকারকে খাজনা দেওয়া প্রত্যেকেরই কর্তব্য। ক, তাহলে ক নংয়ে হবে খাজনা। খ নংয়ে দেখো আছে বহু পূর্বে বাংলায় ড্যাশ এসে হানা দিত, মানুষ মাত্র ধন সম্পদ লুট করতো। কে এসে? বর্গী এসে। বর্গী মানে আমরা জানলাম কি? হানাদার বাহিনী বা মারাঠা দস্যু। গ নংয়ে আছে ড্যাশ পরাজিত করে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছিলেন হানাদারদের। তাহলে 3 নাম্বারেও আমাদের এটা শেষ হয়ে গেল। 4-এ আছে তোমাদের কিছু বোঝার জন্য, বর্গীয় লোক খাজনা নিতে মারলো মানুষ কত, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। এই 4 নাম্বারটা এমনি পড়বে। আর তোমাদের শীট দেওয়া আছে 5 নং প্রশ্ন। কবিতাটা বারবার ভালো করে পড়বে, পড়লেই সম্পূর্ণ বুঝতে পারবে। তাহলে সবাই সুন্দরভাবে পড়বে, মূল ভাবটা পড়বে এবং বাসায় সুন্দরভাবে থাকবে। আব্বুর কথা শুনবে, সাবধানে থাকবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।